ইফটিজিংয়ের অপরাধে গ্রামের বিচার সভায় মধ্যমণিতে বসে আছি। সবাই রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন, আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না। ইফটিজিংয়ের শাস্তি কী হতে পারে তা আপনারা যারা বিচার সভায় উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কেননা রীতিতা আমার মেয়ে, আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গেই অসভ্যতামি করেছে। শফিক সাহেব রাগের শরীর কাঁপিয়ে বলে উঠল, কেননা প্রতিটা বাবাই এরকম রাগান্বিত হয়ে ওঠাই স্বাভাবিক। সে জায়গা থেকে শফিক সাহেবও ব্যতিক্রম নন, তার জায়গায় সে অটুট। এদিকে জাবেদ সাহেব, এলাকার বড় নেতা, তিনিও কিছু কথা বলে উঠলেন। তার সঙ্গে বিচার সভায় সবাই তার কথাতে একমত হয়ে গেল। জাবেদ সাহেব বললেন, দেখুন, আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছাড় দেই, তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে, কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে? সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি কামনা করছি, যাতে এইরকম জঘন্য কাজ না করতে পারে। আচ্ছা, তার আগে ইফটিজিংয়ের বিষয়টা পরিষ্কার করে ফেলি, শুনুন তাহলে। আমি রনি হাসান, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি, এবং যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম রীতিতা, আমারই ক্লাসমেট। রীতিতার সঙ্গে আমার প্রায় 2 বছরের একতরফা ভালোবাসা ছিল। আমি ভালোবাসলেও রীতিতা আমাকে ভালোবাসত না। আপনারা হয়তো ভাবছেন রীতিতা আমাকে ভালোবাসে না দেখে তার সঙ্গে ইফটিজিং করেছি। না, আমি ইফটিজিং করিনি। সত্য কথা বলতে রীতিতা যেমন ভদ্র তেমন সুন্দরী, যার দারুণ কলেজের সব ছেলেদের ক্রাশ ছিল রীতিতা। এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি। সবাই রীতিতাকে পছন্দ করলেও সাহস করে রীতিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি, কেননা রীতিতার বাবা রাজনৈতিক দলে ভালো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। সে চাইলে একজনকে যে কোনো মিথ্যা মামলায় নিমিষেই জেল অবধি পৌঁছাতে পারেন, কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ। একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম রীতিতার কাছে। সে প্রতি উত্তরে একটা কথা বলেছিল, বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসাবে মেনে নেবে, কিন্তু এই প্রেম ভালোবাসায় তার বিশ্বাস নেই। তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন। এরপর থেকেই রীতিতাকে নিত্য নতুনভাবে ইমপ্রেস করার চেষ্টা করি। রীতিতাও রেসপন্স দিতে লাগলো, কিন্তু সেটা অপ্রকাশিতভাবে। মনের কোণে জায়গা হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন দুর্জয় এসে বলতে লাগলো, দেখ বন্ধু, তোকে ভালোভাবে বলছি, তুই রীতিতার জীবন থেকে সরে যা, নয়তো তার ফল ভালো হবে না। আমি বলে দিলাম। আমি বললাম, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? দুর্জয় বলল, তুই যেটা ভাবতে পারিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রীতিতাকে আমি বলতে পারবো না, আমিও দেখি তুই কি করতে পারিস। দুর্জয় তখন বলল, ভুল করলি দোস্ত, তুই আমাকে ভালোভাবে চিনিস না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না। আমি বললাম, দৌড় পাল, কি করতে পারবি করিস, যা। সেদিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম, তবে দুর্জয় নাকি রীতিতাকে অনেক ভালোবাসে। সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট, আর দুর্জয় তার জায়গায় অটুট। এইদিকে রীতিতার সঙ্গে রিলেশনটাই প্রায় গেছিল আমার। এর পিছনে আবার আমার চাচাতো বোন তানিশার সাহায্য এগোতে পেরেছিলাম। ভালোই চলছিল দিনগুলো। কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম। এমন সময় রীতিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ছি রনি, ছি, এই ছিল তোমার মনে? তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তো ভালো ভেবেছিলাম। আজ এই তার প্রতিদান। হাতে চিড়েটা দড়িয়ে দিয়ে বলল, আর এদিকে রীতিতার কান্না অবিরাম চলছে। সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম, কি হচ্ছে এসব? চিঠিতে তো ভালোই কিছু লিখেছিলাম, কিন্তু রীতিতা কান্না করার মানে কি এটি তো বুঝতে পারলাম না। তারপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করতেই আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ল। হায় আল্লাহ, চিঠিতে এইসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে? আমি তো এসব কথা কল্পনা করতে পারি না, তাহলে লিখবো কিভাবে? তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখার ধরন হুবহু সেম, আমার হাতের লেখার মতোই। চিঠিটা পড়ে তারপর কাপা সুরে বলে উঠলাম, রীতিতা, বিশ্বাস করো, তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি। হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। একথা বলতেই রীতিতা সবার সামনে ঠাস করে তাপ্পড় মেরে কান্না মিশ্রিত রাগ নিয়ে বলতে লাগলো, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এ নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পরে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে। আমি বললাম, রীতিতা, আমি সত্যি বলছি, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে, তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। রীতিতা বলল, আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব, এবং তোর লুচ্ছামিগিরি করো বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। রীতিতা এই বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস? আমি বললাম, তানিশা, বিশ্বাস কর, আমি এসব লিখিনি। আমি ওকে আগের মতোই লাভ লেটার দিয়েছিলাম। ঠাস। তানিশা চর মেরে বলল, চুপ, আরেকটা কথাও তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কি না করেছি। আজ কেমনে পারলি রীতিতাকে বাজে প্রস্তাব দিতে?
শেষে তানিশও আমাকে অবিশ্বাস করলো। এখন সারাদিন চিৎকার করে বললেও কেউ আমার কথা শুনবে না। কি আর করার, চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেভিল মার্কে হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি। এই বলে শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সব কিছুর মধ্যে দুর্জয় দায়ী। কিন্তু এখন সকলকে বললেই কি আর আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা ভাববে অপরাধী অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে দোষ না করেও দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টার অতীতের কথা। এখন বাস্তবে ফিরে যাক। তারপর বিচার সভায় কাকা কাকিমা তারা আসলো। তারাই আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? আমি বললাম, হ্যাঁ তা তো বটেই। কাকিমা বলল, তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন? আমি বললাম, তারপরও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। কাকিমা তখন বলল, আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনে খারাপ করতে। এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তো তোকে খুব ভালোবাসি। আমার মেয়ে তানিশারের থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে অতীতের এসব কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। কাকিমা না করার কারণে আমি আর তাকে বলতে বাধ্য করিনি। এর জন্য বিষয়টা আজও আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সভায় এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরল। কাকা কাকিমা তারাও নিমেষেই চুপ হয়ে গেল, তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সভায় উপস্থাপন করলো এবং জিজ্ঞেস করলো, এই ছেলেই কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছিল মামনি? রিদিতা বলল, জি আব্বু, এই সেই ছেলে। শফিক সাহেব বলল, রহমান, এবার তুমিই বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমিই করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফটিজিং করা থেকে বিরত থাকে। কাকা বলল, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। কাকা এই বলে চোখে পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো। আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। এলাকার বড় নেতা জাভেদ সাহেব বলে উঠলেন, সালমান, তুমি কি কাঁচা বেত ভেঙে নিয়ে আসো, যাও। ব্যাস, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। ব্যাস, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করলো। আর এদিকে বেতের আঘাতটা সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সূর্যের আঘাতটা লাগে, যার দরুন চোখের কোণ থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা থেকে শফিক সাহেব বলল, জাভেদ ভাই থাক, ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। জাভেদ সাহেব বললেন, এই ছেলে যা, রিদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে এটাও বলবি তার আশেপাশে আর গুড়গুড় করবি না। তারপর আমি রিদিতার সামনে গিয়ে বললাম, রিদিতা, আমার ভুল হয়েছে, আর তোমাকে বিরক্ত করব না। কান্না করে বলে ফেললাম, মারের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছি, তার থেকে মান সম্মান সব দুলোই মিশিয়ে গেল, সেটা ভেবে চোখ থেকে অজরে ঝল করছে। আমার এমন করুণ অবস্থা থেকে রিদিতার মাথা নিচু করে ফেললো। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা রিদিতা কল্পনাও করেনি। ব্যাস, বিচার শেষে সব চলে গেল এবং রিদিতার বাবা শফিক সাহেব এসে বলল, এই ছেলে, তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার অপরাধে একটু বেশি শাস্তি দিলাম, এটা কিন্তু না। আমার মেয়ের জায়গায় অন্য মেয়ে থাকলেও আমি সেটাই করতাম। শফিক সাহেব কিছুটা অনুশোচনায় বলল। আমি বললাম, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন, তো এখন আর এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম। উপর দিকে রিদিতা শুধু নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। এখন আর রিদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না। দোষ করলো দুর্জয়, আর সেটা শাস্তি পেলাম আমি। এখন এসে বেবেই বা কি হবে? দুর্জয় তো রিদিতাকে পাবার জন্য একটা গেম খেলছে। আমি চাইলেই দুর্জয়কে সবার সামনে তার ডেভিল চেহারাটা দেখাতে পারবো না। ব্যাস, সব ভাগ্য বলে মেনে নিয়ে বাইরের গেইটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। দূরত্ব আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিশা আমার ব্যবহৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতে আগুনও লাগিয়ে দিয়েছে এবং সেগুলো পুড়ছে। তানিশাকে কিছু জিজ্ঞেস করতেই কাকা সামনে এসে যা বললো তা শুনে মাথা কেমন জানি মাথা চক্কর দিয়ে উঠলো। তানিশাকে জিজ্ঞেস করিয়ে ফেললাম, আমার এসব ব্যবহৃত জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিস কেন? তানিশা বলল, কেন আগুনে পুড়িয়েছি বুঝতে পারছিস না? আমি নিশ্চয়। তানিশা বলল, তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হতে হলো সেটা কি একটুও বুঝতে পেরেছিস? আমি রেগে বললাম, তানিশা। বলতে তানিশা আমার কথা থামিয়ে বলল, হইছে, আর বলতে হবে না। আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিষে শেষ করে ফেলেছিস। আর না, তাছাড়া আমি কেমনে রিদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভাবতে পারছি না। এসব তোর জন্য হয়েছে। তানিশা রেগে আগুন হয়ে বলে উঠল। আমি বললাম, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি? আমাকে যে সবার সামনে হেনস্থা করলো সেটা দেখলি না?
তানিশা বলল, তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হয়েছে। বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষই করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তো, আর তোর জন্য আমরা অসম্মানিত হতে পারবো না। আমি বললাম, কি বলছিস এসব? তোরা ছাড়া আমার আপন কি আছে? তানিশা বলল, তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটোবেলায় রাস্তা থেকে তুলে এনে লালন পালন করেছে। এখন তো তুই আর ছোটো নেই, যেদিকে খুশি এদিকে চলে যা। তানিশার কথা শুনি নিমিষে চোখের কোণে জল জমা গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না? এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগলো, তানিশা মা, এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বল। কাকার কথা শুনে নিমিষে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা আজ একটা সত্যি কথা বলবা? কাকা নিশ্চয়। আমি কি সত্যি এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছ, সেটা কি সত্যি? কাকা বলল, হ্যাঁ, তানিশা যেটা বলছে সেটা সত্যি। আমি বললাম, ও তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? কাকা বলল, না। এবার বুঝতে পারলাম এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছু জানায়নি। কথাটা শুনে কষ্টে বাবা বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা দিনে জানতে পারবো সেটা আমি কল্পনা করতে পারিনি। এসব আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে তানিশা বলে উঠল, এখন বল কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি? সবই তো শুনলি। আমি বললাম, চিন্তা করিস না, কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। আপাতত কটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে, অনেক তো করোনা করেছিস, এবার নয় এটাই শেষবারের মতো। এই কথা বলা মাত্র তানিশা আমার রুম থেকে রাগে হনহন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে হৃদিতাকে ভালোবেসে তার পিছনে যদি না যাইতাম আজ আমার এমন পরিস্থিতি মোকাবেলা করতে হতো না। হৃদিতাকে যতটা ভালোবাসতাম এখন থেকে তার দ্বিগুণ ঘৃণা করব। ওপর দিকে হৃদিতার মা বলল, হৃদিতা মামনি খেতে আয়। সে কখন থেকে কি ভাবছিস বলতো? হৃদিতা বলল, মা কিছু ভালো লাগছে না, যাও তো। হৃদিতার মা বলল, কি হয়েছে সেটা বলবি তো? হৃদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা এখন কেন জানি নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে, কিছুই ভালো লাগছে না। হৃদিতার মা বলল, আহ এই ব্যাপার, তাহলে তোর বাবার কাছে নালিশ করলি কেন? হৃদিতা কান্না করে বলল, আমি কি জানতাম বাবা জাভেদ আঙ্কেলকে দিয়ে এইভাবে ওকে মার খাওয়াবে? হৃদিতার মা বলল, তোর জাভেদ আঙ্কেল তো মানুষকে মারলে কম মারে না, সেটা তো এই এলাকার সবাই জানে। আচ্ছা যাই হোক, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আয়। হৃদিতা বলল, ওকে যাচ্ছি মা, তুমি যাও। প্রতিদিনকার মতো আজও সকাল 8টায় টেবিলে খেতে বসছি। এর মধ্যে তানিশাও এসে পাশের চেয়ারটায় টেনে বসলো। কাকিমা খাবার পরিবেশন করছে, এর মধ্যে তানিশা বলে উঠল, মা ওকে পোলাও মাংস সব খাওয়াও, ও কথা দিয়েছে সপ্তাহখানেক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। কে রে, ঠিক বললাম তো? তানিশা আমাকে উদ্দেশ্য করে বলল। আমি হাসি মুখে বললাম, কথা যখন দিয়েছি তখন আমি আমার কথা অবশ্যই রাখবো। কাকিমা বলল, এই তানিশা কী সব বলছিস? ও আমাদের ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, আমরা ছাড়া কি আছে ওর? তানিশা বলল, মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ? বুঝতে পারছো না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি? কাকিমা বলল, কেন? তানিশা বলল, কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয়, যদি আমার দিকে কোনো জোরে তাকায় তখন। তাছাড়া ও তো আর আমাদের রক্তের কেউ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন ব্যক্তিরা তারা পশুর সমান হয়, তারা কাউকে ছেড়ে কথা বলে না। আমিও তো মাঝে মাঝে বাসায় একাই থাকি, সেটা সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে? তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, কী সব বলছিস? ও তোর ভাই হয়, যদিও তোরা সমবয়সী, তারপরও ও তোকে ছোটোর বোনের মতো স্নেহ করে, আর তুই কি না এসব উল্টাপাল্টা কথা বলছিস? তানিশা বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি, ও যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব, এটাই ফাইনাল কথা। তানিশার কথা শুনে বুকের বাঁ পাশে কেউ যেন ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করে চলেছে এমন অনুভব হতে লাগলো। সমবয়সী হবার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম, আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে, নিজেকে আর সামলাতে পারলাম না। কান্না করেই তানিশার উদ্দেশ্যে বলে উঠলাম, ছোট থেকেই জেনে আসছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা, সে সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম। একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম, কিন্তু তুই আজ যে কথাগুলো বললি, একথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম, সেটাতে আমার বিন্দুমাত্র কষ্ট হতো না। কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিনও ভুলবো না। আর হ্যাঁ, যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয় তবে আমার সঙ্গে কথা বলতে আসিস না, 2টা দিন সময় দে, কলেজ থেকে টিসি নিয়ে একেবারে চলে যাব। এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, না এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্নে বড় করেছেন এতেই অনেক, তাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি বরং অন্য কোথাও চলে যাব, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব। তার আগে
আমাকে কলেজ থেকে টিসিটা যেভাবেই হোক স্যারকে রিকোয়েস্ট করে হাতে নিতেই হবে। ব্যাস একটা দিন কেটে গেল। তারপর কলেজে গিয়ে লক্ষ্য করলাম 2টা বাস কলেজের মাঠে, কিছুই বুঝতে পারলাম না। তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর রিদিতা অনেক হাসাহাসি করছে, কিন্তু আমাকে দেখেই চুপ হয়ে গেল। ব্যাস তারপর ক্লাসে স্যার এসে বলতে লাগলো, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। ছাত্রছাত্রী একসাথে বলে উঠলো, কি সারপ্রাইজ স্যার? স্যার বলল, সারপ্রাইজটা হচ্ছে কাল তোমরা কলেজ থেকে একটা শিক্ষা সফরে যাচ্ছ, তো আবার একদম ফ্রিতে। এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি। স্যারের কথা শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আগের মুভমেন্ট থাকলে হয়তো এতক্ষণ হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম, কিন্তু এখন কেন জানি সেই আনন্দটা মন থেকে আসছে না। সেদিন আর ক্লাস হলো না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসির কথা বলতে তিনি অনেকটা রেগে যান। তারপর প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম। তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যাও। স্যারের সঙ্গে কথা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম। এখন তানিশার সঙ্গে কথা তো বলবো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখি না। রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। তারপর বাস স্টেশনে গিয়ে সকাল 11টার টিকিট কেটে আসলাম। গেটে আসতে কাকিমা আমাকে দেখে বলে উঠল, কি রে বাপ, এত রাতে কই গেছিলি? আমি বললাম, লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। কাকিমাকে মিথ্যা বলে বিষয়টা এড়িয়ে গেলাম। কাকিমা টাকা পকেটে গুজে দিয়ে বলল, এই 2000 টাকা রাখ, কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে। তানিশাও টাকা নিয়েছে, এখন তোরটা নে। কাকিমার কাণ্ড দেখে চোখের কুড়িয়ে পানি জমে গেল। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না। ব্যাস নিজেকে আর সামলাতে না পেরেই বলে ফেললাম, তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলো তো? কাকিমা বলল, পাগল ছেলে, তুই আমার পেটের সন্তান না হলে কি হবে? তানিশাকে যেভাবে আদর যত্ন করে মানুষ করেছি, তোকেও সেভাবেই মানুষ করেছি। শুধু সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়? এমনি হওয়া যায় না? আমি বললাম, হ্যাঁ তাই তো, তুমি আমার কাকিমা না শুধু মা। হ্যাঁ এবার ঠিক আছে, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড় গিয়ে। কাকিমা এই বলেই চলে গেল। কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া আমাকে ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতে কেমন জানি বুকের বাপাসে দুমড়ে মুচড়ে উঠছে। রাতে ঘুমানোর আগে দেয়ালে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে। যখন আমি এখানে থাকবো না, তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে? ব্যাস ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম। এভাবে সব মেমোরিজগুলোকে শেষ করে ফেললাম। এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না কেউ এখানে ছিল কিনা, তারা সেটা ধরতেই পারবে না। রাতটা নির্ঘুমে কেটে গেল। সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম কোথায় যাব, কার কাছে যাব। তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না। আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাহলে যাবোটা কোথায়? ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল। সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে। এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না। এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করছে। যাকে আপন বোন ভাবতাম, সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল। তার সামনে কিভাবে থাকা যায়? বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে থাকবে। এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম। তারপর ব্যাগে 2টা শার্ট 2টা গেঞ্জি ভরে নিলাম। এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব। তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠল, কি রে বাপ, কলেজে এখনো যাসনি? আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। কাকিমা বলল, তাহলে ব্যাগ নিয়েছিস কেন? তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল। কাকিমা কিছু সন্দেহ করে বলে উঠল। আমি বললাম, না তেমন কিছু না কাকিমা, ব্যাগে আমার নতুন টি শার্ট আছে, সেটা ওখানে লাগবে তো এর জন্য নিয়ে যাচ্ছি। কাকিমাকে এমনি একটা মিথ্যা কথা বলে চলে গেলাম। তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখে বলে উঠল, কিরে বন্ধু, কোথায় থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, আর তুই ফোন ধরছিলি না কেন? আমি বললাম, মুভমেন্ট ভালো নেই রে। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। লিজান বলল, কি বলছিস এসব? আমরা যাবো মানে? তুই যাবি না আমাদের সঙ্গে? আমি বললাম, না রে, মন ভালো নেই, তোরাই যা। ব্যাস তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতেই রিদিতার সঙ্গে দেখা হয়ে গেল। রিদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব। ব্যাস তাদের দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পিছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই দাঁড়া তো। আমি বললাম, বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি গেলে কি সমস্যা?
তানিশা বলল, না মানে লিজান যে বললো তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। আমি বললাম, সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস, আল্লাহ হাফিজ। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠলো, তাহলে তোর কাছে ব্যাগ কেন? আমি বললাম, না এমনি ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা, হৃদিতা তার শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে হৃদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো, যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে। ব্যাস, হৃদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠলো, তানিশা তোর ভাই আসেনি? হৃদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস যে? তোকে এত বাজে প্রস্তাব দিল, তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ, হৃদিতা বলল, দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই, কিন্তু তারপর কেন জানি সে বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করতো। তাছাড়া তুই তো জানিসই আমি ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব, এর মধ্যে তোর বাইয়ে তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষে ভেঙে ফেললো। তানিশা বলল, ও আমার ভাই হলে কি হবে? আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা করেছে সেটা হৃদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেলল। হৃদিতা ঘটনা শোনার পর বলে উঠল, এই তুই কি করেছিস? মানুষ মানে তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও পেয়েছে। যাই হোক, বোন হিসাবে তোর এসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। হৃদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারলো সেদিন তার এসব বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই হয়, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপরে রক্তের সম্পর্কের চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নেবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো, বাস থেকে সবাই নামলো। হৃদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পেছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সেই মেয়ে তো যতই পাথর হোক না কেন, সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে হৃদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই হৃদিতা কি ভাবছিস? হৃদিতা বলল, না কিছু না। তানিশা বলল, তাহলে বাসে একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেদিকে না থেকে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, হৃদিতা দাঁড়াও। হৃদিতা বলল, কেন? দুর্জয় বলল, না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। হৃদিতা কিছুটা রেগে, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই হৃদিতা চল তো, এসব ফালতু কথা না শুনেই ভালো। দুর্জয় বলল, নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে হৃদিতাকে একটু বোঝাও না, এসব ফালতু কথা না শুনেই ভালো। এই বলে যেই হৃদিতাকে নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় হৃদিতার হাত সেবা ধরে বলে উঠল, আজ হৃদিতাকে এই ফুলগুলো নিয়ে যেতে হবে, নয়তো তার ফল ভালো হবে না। হৃদিতা বলল, দুর্জয় কি করছো? আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। তানিশা বলল, দুর্জয় প্লিজ, হৃদিতার হাত ছেড়ে দাও। দুর্জয় ডেবিল মার্কে হাসি দিয়ে বলল, অনেক অবহেলা সহ্য করেছি, আর না, আজ হৃদিতাকে বলতে হবে আমাকে ভালোবাসে কিনা। যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি, এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতির শিহরণ জেগে নেই, তাই না? হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা হৃদিতা কখনো কল্পনাও করতে পারেনি। হৃদিতার সঙ্গে তানিশা অবাক হয়ে বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? দুর্জয় বলল, হ্যাঁ নাটক ছিল, তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি, ব্যাস এর জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে হৃদিতার কাছে পৌঁছে দিই। হৃদিতাও রনিকে ভুল বুঝে, ব্যাস আমার লাইন পরিষ্কার হয়ে গেল। কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না, মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। এই বলে দুর্জয় টেবিল মার্কে হাসি দিয়ে উঠল। ব্যাস কথাটা শোনা মাত্রই হৃদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো, আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। বলে হৃদিতা চলে গেল। দুর্জয় বলল, আমাকে যখন ভালোই বাসবে না, তাহলে তোকে এই ব্যবস্থাই করছি দাঁড়া। দুর্জয় বলে যখন হৃদিতার দিকে কুমন্ত্রণা দিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয় ভালোই বলে হৃদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। কাঁপা কাঁপা সুরে বলে উঠল তানিশা। দুর্জয় বলল, কি তুই আমাকে মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে ওঠে, আমার দিকে আরেক পায়ে বলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা বয়ে কান্না করার অবস্থা প্রায়। ব্যাস দুর্জয় তানিশার কথা কোনো কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটা আঘাত করতে দুর্জয়ের চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সূচিকে হৃদিতা তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করে। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
সেদিন রিদিতা কিংবা তানিশা তাদের দুজনের একজনও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুজনেরই ভুল ভেঙেছে। রিদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেললো, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। কান্না করে বলল রিদিতা। অনুশোচনায় তানিশা বলে উঠল, এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি। বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলো তো বলেছি। রিদিতা অনুরোধের সুরে বলল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বোঝাতে? তানিশা বলল, কি বোঝাবো বল? ওই দিন যে কথাগুলো বলেছি এরপর থেকে তো আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টুমি ঝগড়া লেগে যেত। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবো তো দূরের বিষয়, আমি যেখানে থাকি তার আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, কোন মুখ নিয়ে তাকে সরি বলে সব কিছু সমাধান করে নিব। রিদিতা বলল, আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করে দিতে পারবি? তানিশা বলল, আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে। তাছাড়া আমি তো ওকে ছোটো থেকেই চিনি। ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তো তাকে কখনো আপন করে কাছে নেয় না। তানিশার হাত জড়িয়ে রিদিতা কান্না করে বলে উঠল, যেভাবেই হোক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। রিদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাকার কান্না করতে হবে না, আমি তোকে আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি যাবে না আমার ভাইয়ের বউ হয়ে? তানিশা দুষ্টুমির হাসি দিয়ে বলল, ধুর কি যে বলিস না, লজ্জা লাগে তো। রিদিতা লজ্জায় লাল হয়ে বলল কথাটা। তানিশা হেসে বলে উঠল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেক লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতে হয়। তানিশা রিদিতাকে এসব বলেও কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশা নিজেকে ছোট মনে করছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছালাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসার ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিমগেল বাজতেই একটা সুন্দর স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবেরই বাসা, কিন্তু আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণীতে পড়েছি একসঙ্গে, যার দরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা এখন রাকিব কি বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ও তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। সুন্দরী মেয়েটা বলল, সবই বলবো, তার আগে ভিতরে আসুন। এই শুনছো, বাইরে এসে দেখো কে আসছে। রাকিব বলল, কে আসছে? রাকিব এই বলে যখন আমাকে দেখলো ব্যাস তখনই আনন্দ সহিত বলে উঠল, হ্যাঁ আরে দোস্ত কেমন আছিস? আমি বললাম, ভালো। সে যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজখবর নিলি না। রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এদিকে অনেক দখল গিয়েছে। আচ্ছা এসব কথা পরে হবে, তার আগে ফ্রেশ হও। এই নীলা, যাও রনের জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো। সুন্দরী মেয়েটা নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। নীলা এই বলে চলে গেল। রাকিব বলল, এখন বল ঢাকা কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরি ইন্টারভিউ দিতে। কিন্তু তার আগে বল, নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টা গোপন রেখে অন্য টপিক নিয়ে গেলাম। রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়েটা করলে ভালো কথা, কিন্তু আমাদের ফোন করে তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সব কিছু কেমন যেন গুলিয়ে ফেলছিলাম। এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছে। ব্যাস রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রীও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব বাবে কিন্তু ভালোই রান্না করতে পারে। তাছাড়া আজকাল যুগে মেয়েরা ভালো মানের রান্না করবে এটা তো দূরের কথা, কিচেনের কাছেই জানা। সেদিক থেকে নীলাভাবে স্মার্ট হলেও রান্নাবান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্যই তো নীলার রান্না করার খাবারের এতটা জাদু। নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল, খুব পাম দেওয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? না মানে 2টা দিন তো এখানেই আপাতত আমাকে থাকতে হবে। একথা বলতেই নীলা রাকিবকে ইশারা করে কিছু না বলল। ব্যাস রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় তোর থাকা হবে না। কেন? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে কি আমার নাম বললেই ডিসকাউন্ট পাবে।
রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে। সেটা রাকিবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতেই রাকিব বলে উঠল, কিরে কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানে চলে যা। রাকিবের আচরণে কেমন যেন নিজেই অসহায় লাগছে। মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরেই আমাকে থারাচ্ছে। না, এখানে থাকতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটার প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগের রাখা চেনটার কথা মনে পড়ে গেল। এই চেনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। ব্যাস, দরজার ওখান থেকে আবার ফিরে নীলাবাবের কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিরে কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা বাবাকে দিতেই ভুলে গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া দাঁড়ান। হ্যাঁ বলেন। নীলা বলে উঠল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমার কোনো সমস্যা হবে না। নীলার এমন কথা কেমন জানি একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিবও নীলার সঙ্গে বলে উঠল, দোস্ত, নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। না রে দোস্ত, সেটা আর লাগবে না, ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবে, আসি, ভালো থাকিস। এই বলে রাকিবদের বাসা থেকে বের হয়ে আসলাম। গড়িতে লক্ষ্য করতেই দেখলাম রাত প্রায় 11টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একে হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যে থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফের বন্ধুত্বই থাকে, এরপর তোদের কোনো উপকারই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যেতাম তাহলে ভালোই হতো। শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন ফুটপাতে থাকা ছাড়ার কোনো উপায়ও নেই। যার আশা করে ডাকাতে আসলাম সেই তো অন্যরকম রিয়েক্ট করলো, যা আমি স্বপ্নতেও ভাবিনি।